কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যারা এখন রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা ক্ষমতা সব প্রিভিলেজ যাদের হাতে, আশা করেছিলাম কোটি কোটি মানুষের এই রক্তঝরা গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান, আমরা বিপ্লব যাই বলি, তার দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। নতুন সরকারের 5 মাস অতিবাহিত হলেও চারিদিক থেকে এখন মানুষের ক্ষোভ, বঞ্চনা, জনদুর্ভোগ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে এখন আপনারা হয়তো যারা গণমাধ্যম কর্মী, মিডিয়াতে আপনারা নজর রাখছেন, সরকারের উপদেষ্টা, মন্ত্রী, এমপিরা যারা যেখানে এই জুলাই অভ্যুত্থান উপলক্ষে যারা জুলাই সমাবেশ, শহীদ বা জুলাই যোদ্ধাদের প্রোগ্রামগুলোতে যাচ্ছেন, ম্যাক্সিমাম জায়গাতে অন্তত সোশ্যাল মিডিয়াতে যা দেখা যাচ্ছে তারা কিন্তু প্রশ্নের মুখে পড়ছেন, ক্ষোভ প্রকাশ করছেন, ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ করছেন, জবাব চাচ্ছেন জুলাই সনদ কেন বাস্তবায়ন হচ্ছে না। আজকে জনদুর্ভোগের লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন, অনৈতিকতা, অসামাজিকতা, মাদক, দলীয়করণ এবং ক্ষমতাসীন দলের প্রতিটি স্তরে স্তরে নতুন করে আবার সেই আগের ফ্যাসিবাদী যুগের মতো দুর্নীতি, দলীয়করণের একটা সিন্ডিকেট যেন চেপে বসেছে জাতির ঘাড়ে। তো সবগুলো বলতে গেলে অনেক সময় লাগে, আলাদা সাংবাদিক সম্মেলন লাগে। আজকে আমরা একেবারে জনজীবনের সবচেয়ে বড় সংকট এবং দুর্ভোগ, নগর জীবন দুঃসহ হয়ে উঠেছে, সেটা হচ্ছে গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং যে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আমরা জনগণের জনবান্ধব জনদুর্ভোগ নিয়ে কথা বলা একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী মনে করি জনগণের জীবনের সঙ্গে প্রতিদিনের জীবন জিজ্ঞাসার মুখে যে জনগণ এবং রাজনৈতিক দল হিসেবে আমরা মুখোমুখি হচ্ছি, সে সম্পর্কে জামাত ইসলামের প্রতিক্রিয়া, সরকারের কাছে আমাদের যে দাবি এবং বক্তব্য, সেটা তুলে ধরা এখন সময়ের দাবি। এই জন্য আমরা আজকে প্রধানত গ্যাস সংকট, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কে আমরা কয়েকটি কথা আপনাদের মাধ্যমে গোটা দেশবাসী এবং সরকারের কাছে পেশ করছি। পয়লা কথা হলো যে বর্তমানে গ্যাস সংকটটা কিন্তু খুব ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে। দেশে দৈনিক প্রায় 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে এখন সরবরাহ হচ্ছে 215 কোটি ঘনফুটেরও কম। ফলে প্রতিদিন 165 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি এখন তৈরি হয়েছে। আপনারা চিন্তা করেন, এমনিতেই চাহিদা হচ্ছিল না, তারপরে 165 কোটি ঘনফুট যদি শর্ট থাকে, মা বোনেরা চুলা জ্বালাতে পারছেন না। সেদিন দেখলাম রাজপথের নারীরা হাঁড়ি, কড়াই আর খুন্তি নিয়ে মিছিল করেছে। সরকারের 5 মাসে এই অবস্থা। ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে, দিন কেমন যাবে তা সকালেই বোঝা যায়। লুটপাটে ওনারা ব্যস্ত। সেজন্য আমি বলতে চাই, মহেশখালীর যে এলএনজি টার্মিনাল যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, তারপরে আমদানিকৃত গ্যাসের উল্লেখযোগ্য সরবরাহ কমেছে এবং আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীলতার কারণে আমাদের গ্যাসের মূল্য বাড়ছে, যা আছে তা সরবরাহ কমছে। গ্যাস ক্ষেত্রগুলো যেমন তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ, রশিদপুর সহ বিভিন্ন জায়গায় উৎপাদন কমে যাচ্ছে। নতুন তেল গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান উৎপাদনের কোনো পরিকল্পনা এই সরকারের আমরা দেখতে পাচ্ছি না। এলএনজির আমদানির উপর অতিরিক্ত একটা নির্ভরতা। দীর্ঘদিন এই গ্যাস অনুসন্ধানে সরকারের কোনো বিনিয়োগ ছিল না, নতুন সরকার এসেও কোনো বিনিয়োগ করছে না। ফলে সংকটের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ব্যয় আরও বৃদ্ধি পেয়েছে। গ্যাস সংকটে বহু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় তারা চালাতে পারছে না।
ব্যাপক লোডশেডিং হচ্ছে, কারণ বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে তো গ্যাস চালিত অনেক ইকুইপমেন্টস এবং মেশিনারিজ প্রয়োজন। পোশাক, ইস্পাত, সিরামিক, সার কারখানা সহ শিল্প খাতে উৎপাদন কমে গেছে এবং উৎপাদন ব্যয় বেড়ে গেছে। সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকটে পরিবহন ব্যবস্থাও কিন্তু চরম ভোগান্তি এখনই দেখা যাচ্ছে, সামনে কিন্তু আরও সংকটের আমরা আশঙ্কা করছি। সেজন্য আমরা মনে করি যে একই সঙ্গে বিদ্যুতের দামটাও বাড়ল। ২৬ সালের এই জুনে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড় দাম প্রায় ১৬.৬৮% বৃদ্ধি পেয়েছে। এতে মধ্যবিত্ত ও বেশি ইউনিট ব্যবহারকারীদের গ্রাহকদের বিল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভুতুড়ে বিল নিয়ন্ত্রণের একটা ব্যর্থতা এই সরকারের, যা ব্যয় ব্যবহার হয় না সেরকম মাত্রাতিরিক্ত ভুতুড়ে বিল মানুষের বাড়িতে আসছে। সমাধান করবে বলে কথা বলেছিল, কিন্তু সমাধান হচ্ছে না। তো প্রকৃত ব্যবহার না হলেও বিল দ্বিগুণ তিনগুণ করে বিল বাড়ছে। ফলে বিলিং ব্যবস্থার দুর্বলতা ও তদারকির অভাবে সাধারণ মানুষের হয়রানির শিকার হচ্ছে। সরকার এগুলো তদন্ত এবং পুনর্যাচাইয়ের কথা বললেও কার্যত এই দায়িত্ব যাদের, তারা এ ব্যাপারে কোনো ফাংশন করছে না। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে। মূল্যস্ফীতির মধ্য দিয়ে বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের মাসিক ব্যয় আরও বেড়েছে এবং এর পরিপ্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষ, লাইফলাইন গ্রাহক যারা, তাদের বাড়তি ট্যারিফ তাদের প্রত্যাহার করছে। ২৪ থেকে ২৬ সালের মধ্যে বাংলাদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ২ দফা বাড়ানো হয়েছে। প্রথম দফা ২৯শে ফেব্রুয়ারি ২০২৪, দ্বিতীয় দফা ২৪ সালের গড়ে ৮.৫%, সেটা ২৪-এর। এই জন্য এই যে ২ দফা বিদ্যুতের দাম, ইউনিট ভিত্তিক দাম, এসব কারণে গ্রাহকদের, ব্যবহারকারীদের দারুণ রকম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। নিত্য প্রয়োজনীয় বাজারের মূল্য, দ্রব্যমূল্য কিন্তু দারুণভাবে বাড়ছে। কাঁচামরিচের গল্প আরম্ভ হয়েছে এখন। ৪০০ টাকা না কত হয়েছে মনে হয় কেজি? হ্যাঁ, ৪০০ টাকা। বেগুনের দাম, মোটা চালের দাম বেড়েছে ৫৮ টাকা, মিনিকেট ৮০ টাকা, মসুরির ডাল ১৩০, খোলা বাজারে চিনি ১৩০, রসুনের দাম ২৩০ থেকে ২৮০-তে চলে গেছে, আলুর দামও বেড়েছে ৭৫-৮০। ফলে পেঁয়াজের দাম, এগুলো আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে বলবো যে সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। ১১ দল, জামাত ইসলামী, জনগণ যারা রক্তাক্ত জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করে জনগণকে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের যে প্রতিজ্ঞা, সেটা বাস্তবায়নে যে জনগণ ব্যস্ত, যে দাবি, তাদেরকে রুখে দেওয়ার জন্য সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রী, মিনিস্টার এবং সরকারের, কখনো কখনো প্রধানমন্ত্রীও এখন এই সমস্ত সংবিধান আর জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর কাজে ওনারা ব্যস্ত, পরিকল্পনায় ব্যস্ত, বিরোধী দলকে দমন করার জন্য নতুন নতুন ন্যারেটিভ তৈরি করায় ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ, এটা এখন ওনাদের মাথায় হেডেক নাই। ক্ষোভ বাড়ছে। টকশোর দিকে তাকালে যারা একটু সিভিল সোসাইটির নিরপেক্ষ বিবেকবান, যারা টকশোতে যান, তারা কথাগুলো যা বলেন সেদিকেও আপনারা নজর রাখছেন। আর দলদাস, দলবাজ, সরকারের চাটুকারি করে টকশোতে যত বিরোধী দলকে আর জামাত ইসলামকে গালি দেওয়া যাবে তত প্রমোশন। এই মার্কা টকশোজীবী নেতাদের প্রমোশন হইতেছে। এখন সরকারের নজর সেই দিকে, জনদুর্ভোগের দিকে কোনো নজর নেই। এই জন্য গ্যাসের এই তীব্র সংকটের কারণে ব্যবসা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। আমরা আজকে জামাত ইসলামের পক্ষ থেকে সরকারের কাছে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে এই গ্যাস সংকট দূর করার জন্য, আমাদের গ্যাসের সংকট যেসব কারণে হলো, মহেশখালীর এলএনজি টার্মিনাল, যেখান থেকে আমদানিকৃত গ্যাস সরবরাহ করা হয়, সেখানকার যান্ত্রিক ত্রুটিটা খুব দ্রুত দূর করতে হবে, তা না হলে এটা হবে না। এবং যে সমস্ত গ্যাস ক্ষেত্র, তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ, রশিদপুর সহ প্রধান গ্যাস ক্ষেত্রের উৎপাদন বাড়াতে হবে। এখানে বিনিয়োগ প্রয়োজন। এই জন্য বিদ্যুৎ সরবরাহটা নিরবিচ্ছিন্ন করতে হবে। সরকারের এইসব ব্যাপারে যারা এক্সপার্ট আছেন দেশের মধ্যে, বিশেষজ্ঞ আছেন, বিদ্যুৎ, গ্যাস, এসব ব্যাপারে এক্সপার্টদের কাজে লাগাতে হবে। সরকার এখন দলীয় পদ পদবি একটু হোল্ড করলেই তার যোগ্যতা আছে আর কি নেই, তাকে একটা বড় বড় জায়গায় বসায় দিচ্ছে। তাদের জনজীবনের প্রয়োজনীয় ক্ষেত্রে যে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, বিশেষজ্ঞ লোক প্রয়োজন, ওটা দরকার নাই।
ছাত্র দলের নেতা ছিল, দিয়ে দাও অমুক জায়গায় ডেপুটি ডাইরেক্টর। বিএনপির অমুক কমিটির নেতা ছিল, দিয়ে দাও অমুক জায়গার সচিব। তো এরা তো বিএনপির পারপাস সার্ভ করবে, জনগণের পারপাস এরা সার্ভ করবে না। জনগণের গ্যাসের সংকট, বিদ্যুৎ আর দ্রব্যমূল্য এদের চিন্তা হবে না। এই জন্য আমি মনে করি এই দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন। জনজীবনে দুর্বিষহ হয়ে ওঠা এই গ্যাস সংকটকে আপনারা নিরসন করুন। বিদ্যুতের মূল্য কমাবার, বিদ্যুতের উৎপাদন বাড়াবার, গ্যাসের আমদানি নির্ভর গ্যাসের উপরে নির্ভর না করে গ্যাস উত্তোলন এবং গ্যাস ফিল্ডগুলোতে আপনারা বিনিয়োগ করুন। লুটপাট দুর্নীতি কমিয়ে এক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করুন। এটা আমাদের সরকারের প্রতি আবেদন, জনগণের প্রতি আমাদের আবেদন যে জনদুর্ভোগের ব্যাপারে আপনারা সোচ্চার থাকুন। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান পার্লামেন্টে এবং বাইরে বিদ্যুৎ সংকট নিয়ে, গ্যাস সংকট নিয়ে, জ্বালানি সংকট নিয়ে সবসময় পার্লামেন্টে তিনি সোচ্চার এবং তিনি বলেছেন সকল ভালো কাজে আমরা সরকারকে সাহায্য করব, কিন্তু জনস্বার্থ বিরোধী অন্যায় কাজে আমরা সরকার বিরোধিতা করব। ফলে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় জামাত ইসলামী পার্লামেন্টে ভূমিকা পালন করছে। আপনারা এই জনদুর্ভোগ যারা দূর করতে পারে না, এত রক্তাক্ত অভ্যুত্থানের পর দিয়ে যারা বৈষম্যহীন রাষ্ট্র, মানবিক রাষ্ট্র বিনির্মাণের পথ ছেড়ে ক্ষমতা দখল, দলীয়করণ, দুর্নীতির পথে হাঁটে, এদেরকে না বলতে হবে। এবং যারা আমাদের জুলাই সনদ, গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করে, গণরায়কে অস্বীকার করে, গণভোটের রায় মানার প্রশ্নে কোনো নিরপেক্ষতা নেই। দেশকে, জুলাইকে যারা অন করবেন তাদেরকে গণভোটে হাকে মানতে হবে, আর যারা মানবেন না, ছলচাতুরি করবেন, তারা বোঝা যায় যে জুলাই অভ্যুত্থানকে তারা ভুলে গেছেন। আবু সাইদ মুগ্ধের রক্ত, আনাস, জাবের ইব্রাহিম, শিশু, মৃত লাশ পুড়িয়ে শেষ করা, পুলিশের এপিসি কার থেকে আসাবুল ইয়ামনকে ছুঁড়ে ফেলার হৃদয় বিদারক দৃশ্যই জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ভাসছে, যেগুলো দেখলে আমরা শিহরিত হই, অশ্রুসিক্ত হই। এই দৃশ্য সব ভুলে গিয়েছে। তারা মনে করছে আমরা মন্ত্রী, মিনিস্টার, এমপি হয়ে গেছি। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। জনগণ খাইল না, জনগণের চুলা জ্বলল না, জনগণ লোডশেডিংয়ে অতিষ্ঠ গরমে হয়ে তারা শেষ হয়ে যাক। দ্যাট ইজ নট আওয়ার লুক আউট। হ্যাঁ, রান্না করার কোনো ব্যবস্থা নেই। তো ওনারা তো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেন, জনগণের তো কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট নাই, না খেয়ে থাকতে হবে। সেই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমরা আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। আশা করি আপনারা বাংলাদেশের জনগণের কল্যাণে বছরে বছরে, যুগে যুগে যে অসাধারণ ভূমিকা জনগণের সাথে রেখেছেন, দুর্ভোগ দূর করার জন্য রাজনৈতিক দল হিসেবে গণমাধ্যমকে, গণতন্ত্র এবং জনগণের মধ্যে একটা সেতুবন্ধন আমরা মনে করি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও আপনাদের সাথে থাকব এবং এই গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের এই তিনটা গুরুত্বপূর্ণ সংকটকে আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে, লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরুন। আমাদের পরামর্শগুলো সরকারের নজরে আনবেন। জনগণ আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে আমরা থাকব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।